গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এর আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের ২ নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ২ নম্বরের প্রশ্ন শিক্ষা সংস্কার এই বিষয় থেকে আলোচনা করেছিলাম। আর আজ আমরা এই ক্লাসে এই অধ্যায়েরই বাংলায় ধর্ম সংস্কার বা সমাজ সংস্কার এই বিষয় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ২ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখানে আমরা ধর্ম সংস্কারের কিছু প্রশ্ন নিয়েও আলোচনা করব, ঠিক আছে? সমাজ এবং ধর্ম এই দুটো বিষয়ই তোমরা খুব ভালোভাবে তৈরি করবে। এখানে তোমাদের টেক্সট বই থেকে তোমরা কোন বিষয়গুলো পড়বে সেগুলো আমরা এই ক্লাসে আলোচনা করে দেব, ঠিক আছে? আর আমাদের আগের ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর এছাড়াও আমরা আমাদের চ্যানেলে অনেকদিন আগেই এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ১ নম্বরের প্রশ্ন আমরা করিয়ে দিয়েছিলাম। তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে সেই প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই দেখে নিতে পারবে। সেগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করে নেবে। ১ নম্বরের প্রশ্নতেই বেশি নম্বর পাওয়া যায়, ঠিক আছে? তাহলে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে আজ আমাদের আলোচনার বিষয় ব্রাহ্ম সমাজ, ঠিক আছে? এটা তোমরা তোমাদের টেক্সট বইয়ে অবশ্যই পেয়ে যাবে। এখানে তোমরা ব্রাহ্ম সমাজে যে আন্দোলন তারা করেছিল বা কিভাবে ব্রাহ্ম সমাজ শুরু হয়েছিল, বিবর্তন কিভাবে হয়েছিল, তারা সমাজের জন্য কী কী কাজ করেছিল, এই বিষয়গুলো এবং কিভাবে সেটা ভাঙন হয়েছিল বা ভাগ হয়ে গিয়েছিল, বিভাজন, সেটাও তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে? তাহলে এখানে ব্রাহ্ম সমাজের যে ভাগগুলো ছিল, যেমন ব্রাহ্ম সমাজ তৈরি করেছিলেন রামমোহন রায় ১৮১৮ সালে। তারপর সেটা হয়ে গিয়েছিল ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সভা রামমোহন তৈরি করেছিলেন। সেখান থেকে হয়েছিল ব্রাহ্ম সমাজ ১৮৩০ সালে। এখানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতা। আর এরপরে এটা থেকেই দুটো ভাগ হয়ে গিয়েছিল, আদি ব্রাহ্ম সমাজ আর ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। আদি ব্রাহ্ম সমাজের নেতা ছিলেন কেশবচন্দ্র এই দেবেন্দ্রনাথ ঠাকুর, আর ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের নেতা ছিলেন কেশবচন্দ্র সেন। এই বিষয়গুলো ভালোভাবে পড়বে। আর এখান থেকে শর্ট প্রশ্নও থাকে। আর সাধারণ ব্রাহ্ম সমাজের নেতা এরপরে এটা হয়েছিল ১৮৭৮ সালে। এখানে শিবনাথ শাস্ত্রী, বিজয়কৃষ্ণ গোস্বামী আর নববিধান তৈরি করেছিলেন কেশবচন্দ্র সেন, এটা ১৮৮০ সালে। এই বিষয়গুলো পড়ে নিতে হবে, ঠিক আছে? আর তাহলে এরপরে যে প্রশ্ন থাকবে এখান থেকে কীরকম ২ নম্বরের প্রশ্ন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? এটা একটা প্রশ্ন। তাহলে ব্রাহ্ম সমাজের যারা সদস্য ছিলেন তারা কি বলতেন? তারা বলতেন যে তারা হিন্দু ধর্মের যে কুসংস্কারগুলো ছিল এগুলো তারা সব কিছু বন্ধ করার কথা বলেছিলেন আর কি। আর তারা হিন্দু ধর্মকে পুনরায় আবার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যেন নতুনভাবে হিন্দু ধর্মটা প্রতিষ্ঠা হয়, এটা তারা বলেছিলেন। আর তারা বলেছিলেন যে ভগবান একই, তারই কিন্তু আরাধনা করা উচিত বা তাকে পুজো করা উচিত, ঠিক আছে? আর এরপরে ব্রাহ্ম সমাজের আন্দোলনের অবদান আলোচনা করো বা সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। ব্রাহ্ম সমাজ যে সমাজের জন্য কাজ করেছিল সেই বিষয়ে কিছু প্রশ্ন আসতেই পারে। তাহলে এরা কী করেছিল এটা আমরা পরেও আরেকটা প্রশ্ন পড়ব। তারা ৩ আইন একটা পাস করেছিল। বাল্যবিবাহ আর বিধবা বিবাহকে তারা নিষিদ্ধ করে দিয়েছিল। আর অসবর্ণ বিবাহ মানে যেকোনো যে জাতের ছেলেমেয়েই হোক না কেন তারা বিয়ে করতে পারত, একই জাতের না হলেও। এই ব্যাপারটা তারা কিন্তু করেছিল। এই যে ৩ আইন এটাই তারা কিন্তু করেছিল। এছাড়া তারা জাতিভেদ তুলে দিয়েছিল, কোনো জাতি ছোট নয়, এটা তারা বলেছিল। আর কি করেছিল? আর তারা অস্পৃশ্য মানে একজন অন্যজনকে যে উঁচু জাত নিচু জাতের মানুষকে ছোঁবে না, এই বিষয়গুলো তারা কিন্তু পুরোপুরি তারা এগুলো মেনে নেয়নি। তারা এগুলো বন্ধ করার কথা বলেছিল, ঠিক আছে? এভাবেই তোমরা এটা তৈরি করবে। আর এর পরের প্রশ্ন যেটা, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হয়েছিল? তাহলে এটা তৈরি করেছিলেন কে? কেশবচন্দ্র সেন। কেন এটা হয়েছিল? কারণ কি? কারণ হচ্ছে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের যে কিছু নিয়ম ছিল সেগুলো তিনি মানেননি। যেমন তার মেয়ে, নাবালিকা যে মেয়ে ছিল তার সাথে তিনি তার বিবাহ দিয়ে দিয়েছিলেন। এই বিষয়টা কিন্তু ব্রাহ্ম সমাজের অন্য সদস্যরা মেনে নিতে পারেনি। সেজন্য আর এছাড়াও তিনি আরও ব্রাহ্ম সমাজের আরও যে সমস্ত নিয়মকানুন ছিল সেগুলো থেকে তিনি দূরে সরে গিয়েছিলেন, ঠিক আছে? সেজন্যই কিন্তু তিনি তাই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কিন্তু ভাগ হয়ে গিয়েছিল। তার এই মতটা অন্যরা মেনে নিতে পারেনি এই কারণে, ঠিক আছে? এইভাবেই তৈরি করতে হবে এটাও। আচ্ছা, আর এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকে ২০১৭ এসেছিল, যেটা আমরা এইমাত্র আলোচনা করলাম, ঠিক আছে? এখানে বিভক্ত হয়েছিল মানে এটা কেন ভাগ হয়েছিল এটাও কিন্তু দিয়ে দিতে পারে সহজ ভাষায়, ঠিক আছে?
আর এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে নববিধান কী? তাহলে নববিধান নববিধানটাও কে তৈরি করেছিলেন? এটাও তৈরি করেছিলেন কেশবচন্দ্র সেন। কী এটা? এটা হচ্ছে যে কেশবচন্দ্র সেন ওই সেই ব্রাহ্ম সমাজের যে ওই ৩ আইন যে পাস হয়েছিল সেইটা, আর হচ্ছে যে সংস্কৃতের পরিবর্তে বাংলায় মন্ত্র উচ্চারণ, এগুলো তিনি করার জন্য দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি হিন্দু ধর্মকে অনেক বেশি গুরুত্ব দিতেন বা হিন্দু ধর্ম খুব ভালোভাবে মেনে চলতেন, তিনি কেশবচন্দ্রের এই বিষয়গুলো ভালোভাবে মেনে নিতে পারেননি। ঠিক আছে? তাই তিনি তাই তার সাথে কেশবচন্দ্রের একটা মনোমালিন্য বা এক কথা কাটাকাটি হয়েছিল। ঠিক আছে? বা মতবিরোধ হয়েছিল। এর জন্য মানে একজন অন্যজনের মতকে মেনে নিতে পারেনি। সেই জন্য কী হয়েছিল? সেই জন্যেই কেশবচন্দ্র সেন তখন ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে এসে নতুনভাবে একটা ব্রাহ্ম সমাজ তৈরি করেছিলেন। সেটার তিনি নাম দিয়েছিলেন নববিধান ব্রাহ্ম সমাজ। এটা, ঠিক আছে? এটাও কিন্তু মাধ্যমিকে এসেছিল 2020 সালে। খুব ভালোভাবে এই প্রশ্নটাও তৈরি করবে। আর আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে। ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো বাড়িতে লিখে তৈরি করবে। ঠিক আছে? আর ৩ আইন কী? পরের প্রশ্ন এটাই আছে। ৩ আইন এটা আমরা একটু আগেই আলোচনা করে দিয়েছি। ওইটাই ওই মানে বাল্যবিবাহ আর বিধবা বিবাহকে তারা নিষিদ্ধ করে দিয়েছিল। বহুবিবাহ, বাল্যবিবাহ মানে ছোট মেয়েদের বিয়ে করা যাবে না। আর বহুবিবাহ মানে একজন যে অনেকবার বিয়ে করত, সেটা একদমই বন্ধ করে দিয়েছিল। আর অসবর্ণ বিবাহ মানে এক জাতির মানুষ অন্য জাতির ছেলে বা মেয়েকে বিয়ে করতে পারে। এটাই হচ্ছে ৩ আইন। এটা 1872 সালে পাস হয়েছিল। ঠিক আছে? এই ব্যাপারটা ভালোভাবে একটু গুছিয়ে তোমরা লিখলেই উত্তরটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আর এরপরে যেটা প্রশ্ন এখান থেকে তোমরা যেটা পড়বে টেক্সট বই ধরে, সেটা হচ্ছে বিজয়কৃষ্ণ গোস্বামী সম্পর্কেও তোমাদের টেক্সট বইয়ে কিছু পাবে। সেই বিষয়ে লিখতে হবে। তাহলে এই যে বিজয়কৃষ্ণ গোস্বামী, তিনি কে ছিলেন? তিনিও ছিলেন একজন এই আমাদের ব্রাহ্ম সমাজেরই একজন তিনি সদস্য ছিলেন। সাধারণ ব্রাহ্ম সমাজের তিনি একজন সদস্য ছিলেন। ঠিক আছে? আর তিনি কি চেয়েছিলেন? তিনি স্মরণীয় কেন? কারণ তিনিও কিন্তু চেয়েছিলেন কি যে এই মানে তিনি একজন ধর্ম প্রচার করার কাজে তিনি যোগ দিয়েছিলেন। তিনি কিন্তু বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন। পরে ব্রাহ্ম সমাজ ছেড়ে দেওয়ার পর তিনি কিন্তু বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন। এই জন্যই তিনি কিন্তু স্মরণীয়। ঠিক আছে? এটা বললেই হবে। এটা প্রশ্ন অতটাও গুরুত্বপূর্ণ নয়। তাও তোমাদের বইয়ে যেহেতু দেয়া আছে তোমরা অবশ্যই দেখে রাখবে। কেন যেরকম প্রশ্ন হয় কোনোটাকেই কিন্তু বাদ দেওয়া যাবে না। মোটামুটি একটু অবশ্যই দেখে যেতে হবে প্রত্যেকটা বিষয়কে। ঠিক আছে? কেন আনকমন পড়লেও তোমরা যাতে লিখে আসতে পারো। ঠিক আছে? আর এরপরে রামকৃষ্ণ আছে, এগুলো কিন্তু আমাদের ধর্ম সংস্কার। ঠিক আছে? রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়। এটা কি হবে? এটা 2026 এসে গিয়েছিল। মানে তিনি যে কোনো ধর্মকেই ছোট করতেন না, তার কাছে যে সব ধর্মই সমান ছিল, এটাই তিনি বোঝাতে চেয়েছিলেন আরকি। ঠিক আছে? আর এরপরে নব্য বেদান্তবাদ। এটার এটা এই কথা কে বলেছিলেন? রামকৃষ্ণের অন্যতম শিষ্য, তার নাম স্বামী বিবেকানন্দ। ঠিক আছে? তাহলে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে নববেদান্তবাদ কি? এটাও একটা প্রশ্ন অনেক আমরা টেস্ট পেপারের পেজেই দেখতে পাবো। ঠিক আছে? তাহলে তিনি বলেছিলেন যে তিনি নতুনভাবে বেদান্ত দর্শনের ব্যাখ্যা দিয়েছিলেন। এটাকেই বলা হয় নববেদান্তবাদ। আর তিনি এখানে কি বলেছিলেন? যে সব জায়গাতেই কিন্তু ব্রহ্মাকে পাওয়া যায়। সর্বত্রই ব্রহ্মার উপস্থিতি। মানে সবার মধ্যেই কিন্তু ঈশ্বর আছেন, এটা তিনি বলেছিলেন। তাই মানুষের সেবা করাই হচ্ছে ব্রহ্মের বা ঈশ্বরের সেবা করা। এটাই হচ্ছে যে নব্য বেদান্তবাদ। এটাই তোমরা ভালোভাবে তৈরি করবে। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন, লালন ফকির কে ছিলেন বা স্মরণীয় কেন? ঠিক আছে? তাহলে লালন ফকির তিনি একজন আধ্যাত্মিক বাউল গান গাইতেন। বাউল শিল্পী। ঠিক আছে? আর কি তিনি হিন্দু মুসলিম সব শাস্ত্রই তিনি ভালোভাবে পড়েছিলেন বা সব শাস্ত্র থেকেই তিনি জ্ঞান লাভ করেছিলেন। ঠিক আছে? আর আর কি আর তিনি ধর্ম সমন্বয়ের মানে সকল ধর্মকে তিনি এক জায়গায় মেলানোর চেষ্টা করেছিলেন। কোনো ধর্মকেই তিনি ছোট করেননি। এটা। ঠিক আছে? এই বিষয়টাও একটু তোমরা অবশ্যই দেখে যাবে। এটাও তোমাদের বইতে টুকরো কথার আকারে টুকরো কথার মতো দেয়া আছে। ঠিক আছে? আর এরপরে আরেকটা কথা, সেটা হচ্ছে যে তোমরা আমাদের ক্লাস যদি বুঝতে না পারো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। বুঝতে পারলে সেটাও তোমরা জানাবে। ঠিক আছে?
আর এর পরের প্রশ্ন যেটা সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন, এটাও তোমাদের বইতে দেওয়া আছে, এটাও তোমরা ভালোভাবে অবশ্যই দেখবে। ঠিক আছে, সতীদাহ প্রথা মানে সেটা কীরকম জিনিসটা ছিল যে আগেকার রামমোহনের সময় স্বামী মারা গেলে তার স্ত্রীকে ওই সেই চিতাতেই তার মানে স্ত্রী মানে সেই স্ত্রী কিন্তু মৃত নয়, সে কিন্তু জীবন্ত, মানে সে একজন জ্যান্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারা হতো তার স্বামীর সাথে। এটাই ছিল সতীদাহ প্রথা। রামমোহনই এই প্রথাটা বন্ধ করেছিলেন আইন করে। ঠিক আছে, এটা তো তোমরা শর্ট কোশ্চেনে পড়েছো। লর্ড উইলিয়াম বেন্টিং 1800 কত সালে 29 সালে তিনি এটা বন্ধ করেছিলেন। ঠিক আছে, তাহলে এই যে প্রথাটা, এটাই হচ্ছে যে সতীদাহ প্রথা। এটা ভালোভাবে অবশ্যই পড়ে নেবে। ঠিক আছে, আর এরপরে যেটা ছিল সেটা হচ্ছে যে নব্যবঙ্গ আন্দোলনে ডিরোজিও। হ্যাঁ, এটাও তোমাদের বইতে দেওয়া আছে। এগুলো আবার কিন্তু আমরা সমাজ সংস্কারের মধ্যে আছি, সমাজ সংস্কার থেকে এই প্রশ্নগুলো। ঠিক আছে, তাহলে ডিরোজিও ছিলেন একজন খুব কলেজের প্রফেসর। তিনি কিন্তু সব কিছুকে যুক্তি দিয়ে গ্রহণ করতে বলতেন আর কি, এবং এর জন্য তার সাথে ব্রাহ্মণদের অনেক রকম সমস্যা দেখা গিয়েছিল। তাহলে সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা বা তার ছাত্র যারা ছিল তাদের কি ভূমিকা ছিল, এটাও মাধ্যমিকের প্রশ্ন। এটা মাধ্যমিকে 2018 এসেছিল এই প্রশ্নটা। ঠিক আছে, তাহলে ডিরোজিওর যারা শিষ্য ছিল তাদেরকেই কিন্তু নব্যবঙ্গ বলা হতো। ঠিক আছে, এখানে যে প্রশ্নটা দিয়েছে সেরকমই কিন্তু উত্তরটা লিখতে হবে। আর সমাজ সংস্কারে তারা কি করেছিল, তারা জাতিভেদ প্রথা, বাল্যবিবাহ এগুলো কিন্তু তারাও মানত না, বহু বিবাহ আর সতীদাহ প্রথা, তারা কিন্তু এইগুলো নিয়েও আন্দোলন করেছিল। এছাড়া মেয়েদের শিক্ষা, মেয়েদের স্বাধীনতা আর সংবাদপত্রের যে স্বাধীনতা, সংবাদপত্র যাতে স্বাধীনভাবে চলতে পারে, এগুলো নিয়ে তারা কিন্তু প্রচার চালিয়েছিল। ঠিক আছে, এটা সমাজের সব কিছুকে যুক্তি দিয়ে এরা গ্রহণ করতে বলতো, এমনি না মেনে নিয়ে সব কিছুর যেন যুক্তি থাকে সেইভাবেই তারা সমাজটাকে চালাতে চেয়েছিল। আর পরের প্রশ্ন, হাজী মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন, বা সমাজ সংস্কারে তার ভূমিকা হাজী মোহাম্মদ মহসিনের, এটাও একটু তোমরা দেখে যাবে। এখানে তাহলে কিভাবে উত্তরটা তোমরা লিখবে সেটা, তাহলে হাজী মোহাম্মদ মহসিন একজন মহান মানুষ ছিলেন। তিনি সমাজের জন্য অনেক ভালো ভালো কাজ করেছিলেন। যেমন কি করেছিলেন তিনি আমাদের হুগলি জেলার ইমামবাড়া হাসপাতাল, তারপরে হুগলি মহসিন কলেজ তারই তৈরি, তার নামে এগুলো তিনি তৈরি করেছিলেন। আর এছাড়াও তিনি হুগলি মাদ্রাসা তিনি কিন্তু তৈরি করেছিলেন। ঠিক আছে, এই জন্যই তিনি স্মরণীয় হয়ে আছেন। আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।